রচনা তার স্বামী অতনু, শাশুড়ি মা রত্না দেবী এবং এক বাচ্চা মেয়ে ছুটকিকে নিয়ে বাস করে। অতনু একটা সামান্য ইটভাটায় দিনমজুরির কাজ করে টাকা রোজগার করে নিয়ে আসে, আর সেই টাকা দিয়েই তাদের সংসার চলে। কিন্তু দেখতে দেখতে সময় ঘুরিয়ে বর্ষাকাল চলে আসে। এর ফলে ইটভাটার কাজ বন্ধ হয়ে যায় আর অতনুর কাজও চলে যায়। ফলে অতনু অন্যান্য জায়গায় কাজ খুঁজতে শুরু করে। আর এমন সময় রচনার কম টাকায় সংসার চালাতে খুবই সমস্যা হয়। কিন্তু ছুটকি সবসময় তার মায়ের কাছে দামি দামি খাবার খাওয়ার জন্য আবদার করে। মা, আজকে স্কুলে আমার বন্ধুরা পিৎজা খাচ্ছিল জানো, সেই জন্য আমারও খুব পিৎজা খেতে ইচ্ছে করছে। আমার বন্ধুরা বলছিল বর্ষাকালে নাকি পিৎজা খেতে খুব ভালো লাগে। তুমি আমাকে পিৎজা এনে দাও না মা। এরকম করতে নেই ছুটকি, পিৎজার অনেক দাম, আর তুই তো জানিস তোর বাবার এখন কাজ নেই, সুতরাং পিৎজা কেনার মতো টাকা এখন আমার কাছে নেই। আমি দুপুরে গরম গরম খিচুড়ি করেছিলাম, তুই বরঞ্চ সেই খিচুড়ি খেয়ে নে, বর্ষাকালে খিচুড়ি খেতে ভালো লাগে। না, আমার এখন খিচুড়ি খেতে ভালো লাগছে না, আমি খিচুড়ি খাবো না। তুমি যদি আজকে আমাকে পিৎজা বানিয়ে না দাও তাহলে কিন্তু আমি না খেয়ে ঘুমিয়ে পড়বো। আমার আজকে ভীষণ পিৎজা খেতে ইচ্ছা করছে। নিজের মেয়ের চোখে এরকম জল দেখে রচনার ভীষণ খারাপ লাগে। আর অতনু রাত্রিবেলা বাড়িতে ফিরে এলে তাকে রচনা তার মেয়ের জন্য পিৎজা নিয়ে আসতে বলে, কিন্তু অতনুর কাছে টাকা থাকে না। অন্যদিকে ছুটকি তার বাবা মায়ের উপর রাগ করে ঘুমিয়ে পড়ে। আজকে একটা কাজ খুঁজতে গিয়েছিলাম, কাজটা হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু এখন আমার কাছে পিৎজা কেনার মতো তো অত টাকা নেই, বিশ্বাস করো। আর বাইরে যা বৃষ্টি পড়ছে তাতে কোনো দোকানও খোলা নেই, তা না হলে ঠিকই আমি পাড়ার মোড়ের দোকান থেকে ধার করে হলেও মেয়ের জন্য পিৎজা নিয়ে আসতাম। ইস, মেয়েটা সারাদিন না খাওয়া আর রাত্রিবেলাতেও না খেয়ে ঘুমিয়ে পড়লো, আমার আর ভালো লাগে না। আমি বরং একটা কথা বলি, তুমি দুপুরবেলা যাদের বাড়িতে কাজ খুঁজতে গিয়েছিলে না, তারা আজকে বর্ষার মধ্যে গরম গরম ইলিশ মাছ ভাজা খাচ্ছিল, আর সাথে মটনও। আমি বসেছিলাম বলে আমাকেও খেতে দিয়েছিল, কিন্তু তোমাদের না দিয়ে আমি কি করে খাবো বলো? সেই জন্য আমি ব্যাগে করে খাবার নিয়ে এসেছি। তুমি বরং এক কাজ করো, এই সব দিয়ে যদি পিৎজা বানিয়ে দিতে পারো মেয়েকে, তাহলে বানিয়ে দাও। অতনুর কথা শুনে রচনা ভীষণ খুশি হয়, আর অতনু তাকে ইলিশ মাছের বাটি এবং মটনের বাটি দিয়ে দেয়। রচনা সেই মুহূর্তে বাসি রুটির মধ্যে মটন দিয়ে, পেঁয়াজ দিয়ে এবং ইলিশ মাছ কুচি কুচি করে দিয়ে গরম গরম পিৎজা তৈরি করে, আর তার মধ্যে ভালো করে টমেটো সস ছড়িয়ে দেয়। এরকম পিৎজার গন্ধে আর বাইরে জোরে জোরে বৃষ্টির আওয়াজে ছুটকির ঘুম ভেঙে যায়। এই দেখ ছুটকি, তোর জন্য আমি মটন দিয়ে আর ইলিশ মাছ দিয়ে পিৎজা বানিয়েছি। এরকম পিৎজা আগে কখনো খেয়েছিস? এটা হলো সব থেকে দামি পিৎজা, কারণ এরকম ইলিশ মাছ আর মটন দিয়ে পিৎজা তুই কোথাও পাবি না। তাড়াতাড়ি খেয়ে নে। সত্যি মা, তুমি একদম ঠিক বলেছো। এই পিৎজা দেখে আমার তো জিভে জল চলে এসেছে। বৃষ্টির মধ্যে মটন আর ইলিশ মাছ খেতে তো দারুণ লাগে। এই বলে ছুটকি সেই মাছ এবং মাংস দেওয়া পিৎজা খেয়ে নেয়। এভাবেই বর্ষার মধ্যে কিছুদিন তারা টাকা ধার করে খাবার খেয়ে দিন কাটায়। কিন্তু কিছুদিন পর থেকে বৃষ্টির পরিমাণ যতই বাড়তে থাকে, তাদের রান্নাঘরের রেশনও শেষ হয়ে আসে, আর তাদের বাড়ি থেকে রেশনের দোকান অনেক দূরে ছিল। আর একদিন অতনুর কাছে ভালো ছাতা না থাকায় সেই রেশনের দোকানে দেরি করে পৌঁছায়। এর ফলে সব রেশন শেষ হয়ে যায়। কিন্তু ছুটকি তখনও তার মায়ের কাছে বড় লোকেদের মতো বিভিন্ন রকম খাবার খাওয়ার জন্য আবদার করে। ছুটকি, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই সেদিনকে বৃষ্টির মধ্যে আমার কাছে পিৎজা খাওয়ার জন্য আবদার করেছিলিস। আমি আর তোর বাবা যে করেই হোক তোকে পিৎজা খাইয়েছি, কিন্তু তোকে এখন এগ চিকেন চাউমিন আমি কিভাবে খাওয়াবো? আমাদের কাছে টাকা নেই মা। এখন তো এই বৃষ্টির মধ্যে তোর বাবা ঘরে রেশন পর্যন্ত নিয়ে আসতে পারছি না। ছুটকি তার মায়ের কথা শুনতে চায় না। সে বিভিন্ন রকম দামি দামি খাবার খাওয়ার জন্য বায়না করতে থাকে, কিন্তু এবার আর তার বাবা মা তাকে দামি খাবার খাওয়াতে পারে না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন, রত্না, তোমরা কোথায় গেলে? এদিকে আসো, এই দেখো আমি কি নিয়ে এসেছি। বাড়ির মালিক শ্যামলবাবুর গলা শুনে রত্না দেবী এবং রচনা বাইরে বেরিয়ে আসে। তারা দেখে যে শ্যামলবাবুর হাতে অনেকগুলো কাগজের ঠোঙা আছে, আর তাতে গরম গরম চিকেন পকোড়া, পেঁয়াজি, চপ, এগ চিকেন চাউমিন ইত্যাদি আছে। এত গরম গরম দামি দামি খাবার দেখে তারা ভীষণ পরিমাণে খুশি হয়। আজকে এই বৃষ্টির মধ্যে আমার বউয়েরা রান্না করতে ইচ্ছে করছিল না, তাই আমার কাছে ওরা চপ, চিকেন পকোড়া, চাউমিন খাওয়ার আবদার করেছিল। আমিও তাই অফিস থেকে ফেরার সময় দোকান থেকে নিয়ে এসেছি। সেদিন যখন ছুটকি তোমাদের কাছে চিকেন চাউমিন খাওয়ার জন্য আবদার করছিল, তখন আমার অনেক খারাপ লাগছিল, তাই আমি ওর জন্য এত কিছু খাবার নিয়ে এসেছি। কিন্তু এসবের কি দরকার ছিল? এখন যদি ছুটকির প্রত্যেক দিন এরকম দামি দামি খাবার খেয়ে অভ্যাস হয়ে যায়, তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। কারণ আজকে না হয় আপনি কিনে দিচ্ছেন, কিন্তু কালকে আবার কে দেবে বলুন?
কালকের কথা কালকে ভাবা যাবে, এখন বৃষ্টির মধ্যে অতনু ভালো কাজ খুঁজে পাচ্ছে না, তার উপর আবার রেশনও আনতে পারছে না। সুতরাং তোমাদের পরিবারের দুর্দশা আমি বুঝতে পারছি, তাই এখন চুটকিকে এগুলো খাইয়ে দাও, আর তোমরাও অল্প অল্প খেয়ে নিও। এই বলে শ্যামলবাবু দামি দামি খাবার রচনার হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এত ভালো ভালো খাবারের গন্ধ পেয়ে চুটকি সেখানে দৌড়ে আসে। আর তখনই রচনা তার মেয়েকে এই বৃষ্টির মধ্যে গরম গরম চপ, সিঙ্গারা, পকোড়া, চাউমিন ইত্যাদি খেতে দেয়। এর ফলে চুটকি মনের আনন্দে সব খাবার খেয়ে নেয়। কিন্তু তারপরও রচনার মন থেকে দুশ্চিন্তা যায় না, কারণ তাদের রান্নাঘর একেবারে ফাঁকা হয়ে পড়ে থাকে। আর দিনে দিনে বৃষ্টির পরিমাণও বাড়তে থাকে। এভাবেই কিছুদিন কাটে। আর অতনু এরই মধ্যে একটা ভালো কাজ পেয়ে যায়, কিন্তু সেই কাজের মাসিক মাহিনা খুবই কম ছিল। ফলে তাদের পরিস্থিতি একই রকমের থেকে যায়। আর একদিন শহর জুড়ে ভয়াবহ বৃষ্টি শুরু হয়। সেই সময় উফ মা, আজকে কি বৃষ্টি হচ্ছে, আর আমি সবেমাত্র প্লেন থেকে নামলাম। আমি এখন কিভাবে ট্যাক্সি করে বাড়িতে পৌঁছাবো? চারিদিকে গাড়ি ঘোড়া তো কিছুই নেই। আমার ভীষণ ভয় লাগছে মা। আর রাত্রিবেলা তো রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে আছে। একদম চিন্তা করিস না, এয়ারপোর্টের বাইরে বেরিয়ে দেখ, ওখানে অনেক ট্যাক্সি দাঁড়িয়ে থাকে। তুই নিশ্চিন্তে বাড়িতে আসতে পারবি। আর তা না হলে আশেপাশে কোনো হোটেল নিয়ে থেকে যা, কালকে সকালবেলা বৃষ্টি কমলে বাড়িতে আসবি। ঠিক আছে মা, দেখছি কি করা যায়। রাখো তাহলে, আমি বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছি। এই বলে শ্যামলী ফোন রেখে দেয়। শ্যামলী ছিল রচনার ছোটবেলার বন্ধু। আর সে বহু বছর পর অন্য দেশ থেকে নিজেদের দেশে ফিরে এসেছে। আর যেদিন সে নিজেদের শহরে ফিরে আসে, সেই দিন শহরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হওয়ায় সে কিছুতেই বাড়ি ফিরতে পারে না। তাই সে বুঝে উঠতে পারে না এখন সে কোথায় থাকবে, কারণ বৃষ্টির জন্য আগে থেকেই সমস্ত হোটেলের রুম বুক হয়ে থাকে। এবার আমি কি করব? কোথাও তো থাকার জন্য হোটেলও পাচ্ছি না আমি। আমার ভীষণ খিদেও পেয়ে গেছে। আগে একটা রেস্টুরেন্ট খুঁজে খাওয়া দাওয়া করি, তারপর দেখা যাবে কি করা যায়। আর এই বৃষ্টিতে আমি তো একেবারে ভিজেই গেছি, আমার আর ভালো লাগছে না। এই বলে শ্যামলী যখন এয়ারপোর্টের আশেপাশে বৃষ্টির মধ্যে থাকার জন্য হোটেল খোঁজে, সেই সময় সে তার ছোটবেলার বান্ধবী রচনাকে দেখতে পায়। আর সে দেখে যে রচনা তার স্বামীর সঙ্গে বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরছে। দাদা, আপনি তো এখন এই বিরিয়ানি ফেলেই দিচ্ছেন। আর যা বৃষ্টি পড়ছে, এতে কেউ এখন আর বিরিয়ানি খেতে আসবে না। আপনি দয়া করে এই বিরিয়ানি প্যাক করে আমাকে দিয়ে দিন না। আমার মেয়েটা অনেকদিন ধরে ভালো কিছু খাবার খায়নি। যা বের ওখান থেকে। তুই আমার কাছ থেকে ফ্রিতে বিরিয়ানি, চাল আর আলু চাইছিস? তো লজ্জা করছে না? পকেটে টাকা নেই, আলু বিরিয়ানি খাওয়ার ইচ্ছে করছে। তুই জানিস এই বিরিয়ানির চাল আর আলু রান্না করতে আমার কত টাকা খরচ হয়? বৃষ্টির মধ্যে বেশি মাথা গরম করিস না। এই বেঁচে থাকা বিরিয়ানি আমি ফেলে দেবো, তবু তোকে দেবো না, বুঝেছিস? এই বলে বিরিয়ানিওয়ালা বৃষ্টির মধ্যে রচনা এবং অতনুকে দোকান থেকে বের করে দেয়। তারা এরকম বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরলেও কোনো রেস্টুরেন্টের মালিক তাদের বেঁচে থাকা খাবার দিতে চায় না। এমনকি অনেক অনেক রেস্টুরেন্টে খাবার ফেলে দিলেও সেই খাবার তারা দেয় না। এমন দৃশ্য দেখে শ্যামলীর ভীষণ পরিমাণে খারাপ লাগে। তাই শ্যামলী তখনই তাদের কাছে যায়। কিরে রচনা, কেমন আছিস? তুই এরকম বৃষ্টির মধ্যে রেস্টুরেন্টে ঘুরছিস কেন? তুই যে বিয়ে করেছিস, আমাকে তো একবারও জানানোর প্রয়োজনও মনে করিসনি। আরে শ্যামলী, তুই কবে বিদেশে চাকরি করতে গিয়েছিস? তারপর থেকে তো তোর সঙ্গে আমার আর কোনো যোগাযোগই নেই। অবশ্য যোগাযোগ রাখবি বা কেন? আমি তো তোর মতো আর বড় লোক নই। গরিব বান্ধবীর সঙ্গে যোগাযোগ রেখেই বা কি হবে? আর তুই এরকম বৃষ্টির মধ্যে কাক ভেজা হয়ে ভিজেছিস কেন? চুপ কর, বেশি বড় বড় কথা বলিস না। আমি সবেমাত্র ফ্লাইট থেকে নামলাম, আর তখনই এত জোরে বৃষ্টি শুরু হলো যে আমি বাড়িতেও ফিরতে পারছি না। ভাবছি রাত্রিবেলা কোনো একটা হোটেলে থেকে যাব, কিন্তু হোটেলে কোনো রুমও ফাঁকা নেই। তারপর আমার ভীষণ খিদেও পেয়ে গেছে। আর বলিস না, এত জ্বালাতন জীবনে। শ্যামলীর এরকম ভেজা অবস্থা দেখে আর তার খিদে পেয়েছে শুনে রচনা এবং অতনুর খুব খারাপ লাগে। তারা গরিব হতে পারে, কিন্তু তারা ভীষণ মায়াবী ছিল। সে কি রচনা, তোমার ছোটবেলার বান্ধবী রাত্রেবেলা থাকার জন্য হোটেল খুঁজবে কেন? ও না হয় একদিন আমাদের ছোট ভাঙা কুড়ে ঘরেই থেকে যাবে। আর তাছাড়া তোমার বান্ধবী তো ভীষণ খিদেও পেয়ে গেছে, তাই ওকে বাড়িতে নিয়ে চলো। যে একটুখানি চাল বেঁচে আছে, ওই চাল ফুটিয়ে ওকে সিদ্ধ করে ভাত করে দেবে, তাহলে ও খেয়ে ওর পেটটাও ভরবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এখানে কোনো দোকানে মেয়ের জন্য বিরিয়ানি, চাউমিন তো কিছু পেলাম না। ঘরে যেটুখানি চাল আছে সেটুকু ফুটিয়ে আমি সিদ্ধ ভাত করব। আমি জানি মেয়ে সিদ্ধ ভাত খেতে চাইবে না, কিন্তু ওকে কোনো রকমে বোঝাতে হবে। রচনা এবং অতনুর এত ভালো ব্যবহার দেখে শ্যামলীর চোখে জল চলে আসে, কারণ সে কিছুক্ষণ আগে দেখছিল তার গরিব বান্ধবী বরের সঙ্গে রেস্টুরেন্ট থেকে ফ্রিতে বেঁচে থাকা খাবার চাইছে, কারণ তাদের মেয়ে বাইরের খাবার খেতে পছন্দ করে। কিন্তু এখন গরিব হওয়া সত্ত্বেও তারা দুজনে মিলে অভুক্ত শ্যামলীকে সিদ্ধ ভাত খাওয়াতে রাজি।
না রে, এই বৃষ্টির মধ্যে সিদ্ধ ভাত আমি খাবো না, কারণ বৃষ্টির মধ্যে আমার চাউমিন, পাস্তা, পিৎজা, বিরিয়ানি, তারপর ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা, চিলি চিকেন, ফ্রাইড রাইস, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এসব খেতে ইচ্ছা করছে। বাবা, আমরা তো এত দামি দামি খাবার তো তোকে খাওয়াতে পারবো না। তুই আগে আমাদের বাড়িতে চল, হাত মুখ ধুয়ে আগে ঘরে বস, তারপর দেখা যাবে তুই কি খাবি। শ্যামলী রচনার কোনো কথাই শুনতে চায় না। সে রচনা এবং অতনুকে নিয়ে শহরের একটা বড় রেস্টুরেন্টে ঢুকে পড়ে। আর বৃষ্টির মধ্যে সেই রেস্টুরেন্ট বন্ধ করার সময় হয়ে এসেছিল, কিন্তু শ্যামলী বেশি টাকা দিয়ে সেই রেস্টুরেন্টে শেফকে দামি দামি খাবার রান্না করতে বলে। সেই রান্নার মধ্যে বিরিয়ানি, চাউমিন, রোল, পাস্তা, ভেটকি মাছ, ইলিশ মাছ সবকিছুই থাকে। আর এত কিছু খাবার রান্না করতে দেখে রচনা এবং শ্যামলী দুজনেই খুবই অবাক হয়। সমস্ত খাবার রান্না হয়ে গেলে শ্যামলী সেই রেস্টুরেন্টের বিল মিটিয়ে দেয়। এতদিন পরে এই দুর্যোগের রাতে তোর সাথে আমার দেখা হলো, তোর জন্য আমি এটুকু তো করতেই পারি। তোর বান্ধবী অতটাও নিষ্ঠুর নয়। চল, এবার এই খাবার নিয়ে আমি তোদের সঙ্গে তোদের বাড়িতে যাব। রচনা এবং অতনু শ্যামলীর কথায় ভীষণ খুশি হয়, আর তারা শ্যামলীকে নিয়ে বৃষ্টির মধ্যে নিজেদের কুড়ে ঘরে চলে যায়। তখনও ছুটকি বাইরের খাবার খাবে বলে জেগে বসেছিল। শ্যামলী অতগুলো খাবার প্যাকেট নিয়ে এসে ছুটকির সামনে রেখে দেয়। এই যে ছোট্ট প্রিন্সেস, তোমার জন্য আমি তোমার পছন্দের ভালো ভালো খাবার নিয়ে চলে এসেছি। তুমি যা যা খেতে ভালোবাসো এখানে সব রকমের খাবার আছে। আর শুধু এই খাবারগুলো তুমি একা খাবে না, আজকে আমরা সবাই মিলে খাবো, কেমন? ছুটকি বর্ষার রাতে এত দামি দামি খাবার দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয়। কিন্তু তুমি কে আন্টি? তুমি যে আমাকে এতগুলো দামি দামি খাবার নিয়ে এসে দিলে? আমি হলাম বর্ষার রাতে জলপরি, আর আজকের জন্য তোমার মায়ের বন্ধু হয়ে এসেছি। আর এবার থেকে তোমার যা যা খাবার খেতে ইচ্ছা হবে আমি প্রত্যেকদিন তোমাকে সেই খাবারগুলো নিয়ে এসে দেব, আর তুমি খাবে, কেমন? তোমার জীবনে আর কোনোদিনও কোনো খাবারের কষ্ট থাকবে না, এ আমি কথা দিলাম। এই বলে তারা সকলে একসঙ্গে বৃষ্টির মধ্যে বসে মজা করে খাবার খায়। আর শ্যামলী এভাবে বৃষ্টির রাতে ছুটকি এবং তার পরিবারকে দামি দামি খাবার খাওয়াতে পেরে মনে মনে প্রচন্ড পরিমাণে শান্তি অনুভব করে। প্রিয়তমার রান্নাঘরে মনের আনন্দে গরম গরম মটর পনির এবং ফ্রাইড রাইস রান্না করে। তখন তার শাশুড়ি মা কমলা দেবী রান্নাঘরে চলে আসে। তার শাশুড়ি মা ভীষণ পেটু প্রকৃতির মহিলা হওয়ায় সে প্রত্যেকদিন নিত্য নতুন খাবার খাবার আবদার করে। আর তার বৌমাকে সেই আবদার রাখার জন্য সমস্ত খাবারই বেশি বেশি করে রান্না করতে হয়। আজকেও কমলা দেবী ঠিক একই রকমের একটা আবদার নিয়ে আসে তার বৌমার কাছে। বৌমা, আমার আজকে ভীষণ গরম গরম কড়াইশুটির কচুরি আর আলুর দম খেতে ইচ্ছে করছে। আজকে ছেলে সকালবেলা বাজার থেকে গুড়ি আলু আর অনেকগুলো কড়াইশুটি এনেছে, তাই তুমি আমাকে ব্রেকফাস্টে চায়ের সঙ্গে কচুরি আর আলুর দম রান্না করে দেবে। কিন্তু মা, আজকে আমি ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্য একসঙ্গে গরম গরম ফ্রাইড রাইস আর মটর পনির রান্না করছি। আপনি আজকে আমার সঙ্গে ফ্রাইড রাইস আর পনির খেয়ে নিন, কালকে নিশ্চয়ই আমি আপনাকে কচুরি আলুর দম রান্না করে দেব। বাড়িতে কি রান্না হবে সেই বিষয়ে সকালবেলা উঠে একবার আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করো না তুমি? অবশ্য আমি এখন বুড়ি হয়ে গেছি তো, তাই আমার ইচ্ছার কোনো দাম নেই এই সংসারে। এভাবে প্রিয়তমা তার শাশুড়ি মায়ের পছন্দ মতো খাবার রান্না করতে চায় না বলে তার শাশুড়ি মা তাকে উল্টোপাল্টা কথা শোনায়। প্রত্যেকবার কমলা দেবী ঠিক একই রকম নাটক করে। প্রিয়তমাকে রোজ বেশি বেশি করে রান্না করতে হয়, আর বেঁচে যাওয়া খাবার ফ্রিজে তুলে রাখতে হয়। পরের দিন সেই বাসি খাবার কমলা দেবী নিজে না খেয়ে তার বৌমাকে সবসময় সেই বাসি খাবার খাওয়ায়। এই তো দুদিন আগে আমি কচুরি আলুর দম রান্না করেছিলাম, এখনো আলুর দম ফ্রিজে পড়ে আছে। তাই আপনি যদি খেতে চান আমি আপনাকে ফ্রিজ থেকে আলুর দম আর কচুরি বের করে গরম করে দিচ্ছি। আমি বয়স্ক মানুষ হয়ে এখন বাসি খাবার খেতে যাব? তুমি জানো না আমার কিডনিতে সমস্যা আছে? তার মানে তুমি মনে মনে এটাই চাও যে বাসি খাবার খেয়ে আমার শরীর খারাপ করুক আর আমি তাড়াতাড়ি পটল তুলি। এইভাবে বাসি খাবার খাওয়া নিয়ে তাদের বউ শাশুড়ি মায়ের মধ্যে ঝগড়া বাঁধে। ঠিক এমন সময় সৌভিক অফিসে যাওয়ার আগে প্রিয়তমাকে ডাক দেয়। সৌভিক যেহেতু মটর পনির খেতে পছন্দ করে, তাই সে তাড়াতাড়ি করে ফ্রাইড রাইসের সঙ্গে মটর পনির খেয়ে অফিসে চলে যায়। সৌভিক অফিসে যেতে না যেতেই কমলা দেবীর প্রতিবেশী রচনা দেবী তাদের বাড়িতে আসে। রচনা দেবীর হাতে একটি বড় প্লেটের মধ্যে গরম গরম মটরশুটির কচুরি এবং আলুর দম থাকে। কই রে কমলা, কোথায় গেলি? এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি, তাড়াতাড়ি আয় রে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি তোর জন্য কড়াইশুটির কচুরি আর আলুর দম রান্না করেছি, এই দেখবি, আয়।
কমলা দেবী বাইরে গিয়ে দেখে যে তার পাড়ার বান্ধবী তার জন্য গরম গরম কড়াইশুটির কচুরি এবং আলুর দম নিয়ে এসেছে। ফুলকো কচুরি এবং গরম গরম আলুর দম দেখে কমলা দেবী খুবই খুশি হয়। তাই সে আর দেরি না করেই রচনা দেবীর হাত থেকে খাবার নিয়ে সোফাতে বসে খাওয়া শুরু করে দেয়। তুই সত্যি আমার প্রিয় বান্ধবী, কারণ আমার পরিবারে আমার খাওয়া দাওয়ার খেয়াল কেউ রাখে না। আজকে যদি তুই আমার জন্য কচুরি আর আলুর দম নিয়ে না আসতিস তাহলে এসব খাবার তো আমার খাওয়াই হতো না। কমলা দেবী পেটুকের মতো কচুরি এবং আলুর দম খেতে থাকে। এমন সময় প্রিয়তমা রান্নাঘর থেকে তার শাশুড়ি মায়ের জন্য চা নিয়ে চলে আসে। কেমন একা একা সব কচুরিগুলো খেয়ে নিচ্ছে, বাড়িতে যে বৌমা আছে সেই দিকে কোনো খেয়ালই নেই। আমার জন্য একটা কচুরি পর্যন্ত রাখলো না। আর এখন যেহেতু নিজে ভালো করে চুষে পেট ভরিয়ে নিচ্ছে, তাই দুপুরবেলা আমাকে কিছুতেই পনির আর রাইস খেতে দেবে না। নিশ্চয়ই এই কথাই বলবে যে বৌমা সব রাইস আর পনির ফ্রিজে তুলে রাখো, কালকে খাবে। মনে মনে এসব ভাবতে ভাবতেই প্রিয়তমা তার শাশুড়ি মায়ের দিকে চায়ের কাপটা এগিয়ে দেয়। মা, আপনি চা না খেয়ে কচুরি আর আলুর দম খেয়ে নিলেন? সকালবেলা উঠে বাসি মুখ ধুয়ে আগে চা খেতে হয়, তারপর তো অন্য খাবার খেতে হয়। সত্যি আপনি পারেন বটে। আমার কচুরির সঙ্গে চা খেতে বেশি ভালো লাগে। তাই যাই হোক, আমার ছেলে ফ্রাইড রাইস আর পনির খেয়ে যখন অফিসে চলে গেছে তখন তোমাকে আর দুপুরবেলা রাইস পনির খেতে হবে না। তুমি রাইস আর পনির ফ্রিজে তুলে রাখো আর দুদিন আগের বাসি কচুরি আর আলুর দম বের করে দুপুরবেলা খেয়ে নিও, কারণ আমি দুপুরবেলা আর কিছু খাবো না, আমার পেট ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ, নিজের বড় গুহার মতো পেট ভরে গেছে, আর আমার পেটের চিন্তা করে এখন আপনার কি হবে? রাগ খুশি একেবারে। কি বললে তুমি? জোরে বলো দেখি। না না, আমি সেরকম কিছু বলিনি। আসলে আমি বুঝতে পারি না যে বাসি খাবার খাওয়ার কি দরকার। খাবারগুলো তো ফেলে দিলেই হয়, কারণ টাটকা যখন রান্না করেছি টাটকা খাবার খাবো, বেকার বাসি খাবার খেতে যাব কেন? আমার ছেলে টাকা রোজগার করে নিয়ে আসে, টাকা যেন গাছে ফলে। উনি নাকি বাসি খাবার খাবেন না, টাটকা খাবার খাবেন। আর এসব কথা রচনার সামনে বলার কি দরকার? প্রিয়তমা যেহেতু রচনা দেবীর সামনে এমন কথা বলে, তাই কমলা দেবী ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। আর সেই জন্যই কমলা দেবী তার বৌমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। ফলে প্রিয়তমা মুখ ছোট করে রান্নাঘরে গিয়ে মনে মনে তার শাশুড়ি মাকে ভীষণ পরিমাণে উল্টোপাল্টা কথা বলতে থাকে। আমার আর বাসি খাবার খেতে ইচ্ছে করছে না, কারণ প্রত্যেকদিন বাসি খাবার খেয়ে আমার ভীষণ পেট খারাপ হয়েছে। এখনো পেট গুড়গুড় করা কমেনি, কিন্তু আমি কিছু বললেই শাশুড়ি মায়ের গায়ে একেবারে কাটার মতো বিঁধে যায়। কিন্তু প্রিয়তমার কাছে বাসি খাবার খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই সে গরম গরম ফ্রাইড রাইস এবং পনির ফ্রিজে তুলে দেয়, আর ফ্রিজ থেকে দুদিনের বাসি পচা কচুরি আর আলুর দম বের করে। কচুরি এবং আলুর দম থেকে বাজে গন্ধ বের হলেও তাকে সেই বাসি খাবারই খেতে হয়। এর ফলে তার পেট খারাপ কমে না, কিন্তু সে ভালো করেই জানে যে তার শাশুড়ি মাকে কিছুতেই বোঝানো সম্ভব নয়। প্রিয়তমা যদি কিছু বলতে চায় তাহলে তার শাশুড়ি মা এমন নাটক করে যাতে করে প্রিয়তমাকে সৌভিকের কাছে বকা খেতে হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, বৌমা, আজকে আমার শোভনাদের বাড়িতে নিমন্ত্রণ আছে, তাই আমি রাত্রিবেলা বাড়িতে খাবো না। তুমি আগের সপ্তাহের ফ্রাইড রাইস আর মটর পনির বের করে গরম করে খেয়ে নিও। এই বলে কমলা দেবী সেখান থেকে চলে যায়। আবার আমি আমার বাসি খাবার খেতে বই গেছে। আজকে আমি আমার জন্য টাটকা মাছের ঝোল আর ভাত রান্না করব, আর শাশুড়ি মা বাড়ি ফেরার আগে খেয়ে নেব। বাসি খাবারগুলো যাবে ডাস্টবিনে, কারণ বাসি খাবার খেয়ে আমার পেট খারাপ কিছুতেই ঠিক হতে চাইছে না। এই বলে প্রিয়তমা গরম গরম মাছের ঝোল এবং ভাত রান্না করে। সে ফ্রিজ থেকে বাসি খাবার বের করে ডাস্টবিনে ফেলে দেয়। সে যখন খাবারগুলো ডাস্টবিনে ফেলছে, আর দুর্ভাগ্যবশত এমন সময় কমলা দেবী বাড়ি ফিরে এসে এই দৃশ্য দেখে একেবারে বাড়ি মাথায় তোলে। তোমার এত বড় সাহস যে তুমি সব ফ্রাইড রাইস আর পনির ডাস্টবিনে ফেলে দিচ্ছ? আমার ছেলের কষ্টের টাকার কোনো দাম নেই নাকি? আর তুমি নিজের জন্য এত বড় বড় মাছের ঝোল আর ভাত রান্না করেছো। তোমাকে আমি বলেছিলাম না বাসি খাবার খেতে? মা, এখনকার দিনের বাড়ির চাকরানিরাও বাসি খাবার খেতে চায় না, কিন্তু আপনার পাল্লায় পড়ে আমাকে রোজ বাসি খাবার খেতে হয়। আমার পেটের যে অবস্থা, তাতে আমি আর বাসি খাবার খেতে পারবো না। আপনার ইচ্ছে হলে আপনি খেয়ে নিতে পারেন। বাবা, বাড়ির বৌমা আবার মুখে মুখে এত তর্ক করে? এমন করে বলছো যেন রাজরানীর পরিবার থেকে বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছো। তোমার বাবা বুঝি তোমাকে জীবনে বাসি খাবার খাওয়ায়নি? একদম আমার বাবা তুলে আর বাপের বাড়ি তুলে কোনো খারাপ কথা বলবেন না। বাসি খাবার ফেলে দিয়েছি, বেশ করেছি। আমার মাছের ঝোল আর ভাত খাওয়া নিয়ে আপনার যদি এতই সমস্যা থাকে, তাহলে আমি মাছের ঝোল ভাত খাবো না।
এই বলে প্রিয়তমা খাবার না খেয়ে সেদিন ঘুমিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। সেদিন কমলা দেবী যেহেতু রচনা দেবীর হাতের কচুরি এবং আলুর দম খেয়েছিল, তাই সে রচনা দেবীকে আজকে তার বৌমার হাতে রান্না করা বিরিয়ানি খাওয়ানোর জন্য নিজেদের বাড়িতে নিমন্ত্রণ জানায়। এর ফলে প্রিয়তমা সকলের জন্য গরম গরম মটন বিরিয়ানি রান্না করে। সবাই মিলে মটন বিরিয়ানি খেয়ে নেওয়ার পর আরো এক বাটি বিরিয়ানি বেঁচে যায়। এই দেখে প্রিয়তমা ভীষণ দুশ্চিন্তায় পড়ে। আমাকে আবার এই বিরিয়ানিটা ফ্রিজে তুলে রাখতে হবে, তারপর বাসি বিরিয়ানি গরম করে খেতে হবে। এমন সময় সেখানে কমলা দেবী এসে প্রিয়তমাকে বেঁচে যাওয়া বিরিয়ানি ফ্রিজে তুলে রাখতে বলে। তাই প্রিয়তমা সেই বিরিয়ানি ফ্রিজে রেখে দেয়। কিন্তু এবার প্রিয়তমা মনে মনে ঠিক করে যে সে নিজেই তার শাশুড়ি মাকে শিক্ষা দেবে। প্রায় 4 দিন পর কমলা দেবীর মেয়ে সোনিয়া বাপের বাড়িতে ঘুরতে আসে। সবাই সোনিয়াকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। বৌমা, আজকে আমার মেয়ে এসেছে, তাই তুমি আমার মেয়ের জন্য আর আমার জন্য গরম গরম মুরগির মাংসের ঝোল আর ভাত রান্না করো। আর আমি জানি তুমি মুরগির মাংস খেতে পছন্দ করো না, তাই তুমি 4 দিন আগের বাসি মটন বিরিয়ানি খেয়ে নিও। মা, আজকে আমার শরীরটা ভীষণ খারাপ করছে। আর এই দেখুন, কালকে বাথরুম পরিষ্কার করতে গিয়ে আমার হাতে ভীষণ জোরে আঘাত লেগেছে, তাই আমি হাত ব্যান্ডেজ করে রেখেছি। আমি আজকে রান্না করতে পারবো না। আজকে আপনাকে আর আপনার মেয়েকেই কিন্তু রান্না করতে হবে। এই বলে প্রিয়তমা নিজের ব্যান্ডেজ বাঁধা হাত শাশুড়ি মা এবং ননদের সামনে এগিয়ে দেয়। এই দেখে তার শাশুড়ি মা এবং ননদের কোনো চিন্তা থাকে না। তাদের শুধু একটাই চিন্তা হয় যে তাদের নিজেদেরকে এবার রান্না করে খাবার খেতে হবে, কারণ তারা মা এবং মেয়ে দুজনেই ভীষণই কুড়ে এবং অলস প্রকৃতির ছিল। মা, আমি একদিনের জন্য বাপের বাড়িতে ঘুরতে এসে রান্না বান্না করে খেতে পারবো না। হয় আজকে তুমি আমাকে রান্না করে খাওয়াও, আর না হলে আমি আর তুমি দুজনে মিলে বাসি মটন বিরিয়ানি গরম করে খেয়ে নিই, কারণ বাসি বিরিয়ানি খেতে ভালোই লাগে। হায় হায়, কি কপাল আমার! আমি সব বুঝতে পারছি। বৌমা ইচ্ছে করে আমার সঙ্গে এই কাজ করেছে। আজকে আমি আমার জালে ফেসে গেলাম। আমি কিছুতেই রান্না করতে পারবো না। এখন আমাদের দুজনকে বাসি মটন বিরিয়ানি খেতে হবে। এইভাবেই কমলা দেবী বাসি মটন বিরিয়ানি গরম করে নিজেও খায় এবং তার মেয়েকেও খাওয়ায়। কিন্তু প্রিয়তমা সেই বাসি বিরিয়ানি কিছুতেই খায় না। অন্যদিকে বাসি বিরিয়ানি খেয়ে সোনিয়া হজম করে নিলেও তার মা সেই বাসি খাবার কিছুতেই হজম করতে পারে না। তাই বাসি বিরিয়ানি খাওয়ার সঙ্গে সঙ্গেই তার ভীষণ পরিমাণে পেটে ব্যথা শুরু হয়। উফ বৌমা, আমার না ভীষণ পেট ব্যথা করছে। ওই বাসি বিরিয়ানি খাওয়ার জন্য এসব হয়েছে। বৌমা, কোথায় গেলে? কি রে সোনিয়া, তুই কোথায় গেলি? সোনিয়া এবং প্রিয়তমা কমলা দেবীর ঘরে আসে। তারা দেখে যে কমলা দেবী পেট যন্ত্রণায় বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছে। তোমরা হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমার ভীষণ পরিমাণে পেটে যন্ত্রণা করছে। এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে এসো, না হলে এক্ষুনি আমার পেট ছিঁড়ে মাটিতে পড়ে যাবে। প্রিয়তমা ডাক্তারবাবুকে ফোন করলে ডাক্তারবাবু তখনই বাড়িতে এসে কমলা দেবীর চিকিৎসা শুরু করে। কমলা দেবীকে চেক আপ করে ডাক্তারবাবু পেট ব্যথার যাবতীয় ওষুধপত্র দিয়ে দেয়। তাই কিছুক্ষণের মধ্যে কমলা দেবী পেট ব্যথার হাত থেকে রেহাই পায়। বাসি বিরিয়ানি খাওয়ার জন্য আজকে ওনার ফুড পয়জন হয়ে গেছে। আমি যে ওষুধপত্র লিখে দিয়েছি সেই ওষুধপত্র ঠিক মতো খেলে উনি সুস্থ হয়ে যাবেন। আর হ্যাঁ, কোনোদিনও আপনারা কেউ বাসি খাবার খাবেন না, কারণ বাসি খাবারে অনেক জীবাণু থাকে। সেই সমস্ত জীবাণু যদি পেটে যায় তাহলে আপনাদের সকলের সারা জীবনের মতো ক্ষতি হতে পারে। ডাক্তারবাবুর এই কথা শুনে কমলা দেবী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে, কারণ সে সবসময় জোর করে তার নিজের বৌমাকে বাসি খাবার খাইয়ে এসেছে। আর আজকে মাত্র একদিন বাসি খাবার খেয়ে তার নিজের শরীর খারাপ করেছে। আমার খুব ভুল হয়ে গেছে বৌমা। আমি আর কোনোদিনও বাসি খাবার খেতে তোমাকে জোর করব না। তুমি প্রত্যেকদিন টাটকা খাবার রান্না করবে আর খাবে। আজকে থেকে আমাদের বাড়িতে কোনো বাসি খাবার ফ্রিজে রাখা হবে না। যাও বৌমা, আমার জন্য এখন গরম গরম খিচুড়ি রান্না করে নিয়ে এসো। এসব কাণ্ড দেখে সোনিয়ারও আর বুঝতে কোনো সমস্যা হয় না। সে নিজের বৌদির দিকে তাকিয়ে মিটি মিটি হাসে। প্রিয়তমা রান্নাঘরে গিয়ে সকলের জন্য গরম গরম খিচুড়ি আর আলু ভাজা রান্না করে। সেদিনের পর থেকে প্রিয়তমাকে কোনোদিনও বাসি খাবার খেয়ে অসুস্থ হতে হয় না। এভাবেই সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।